গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে আমরা শুরু করছি জেমস নরম্যান হল এবং চার্লস নর্ডফের লেখা বাউন্টি সিরিজের সর্বশেষ বই পিটক্যান্টস আইল্যান্ড। এই সিরিজের প্রথম দুটি বই আমাদের চ্যানেলে পড়া আছে বাংলা অনুবাদ। বাউন্টিতে বিদ্রোহ প্রথম বই এবং দ্বিতীয় বই হচ্ছে মেন এগেইনস্ট দ্য সি। আপনারা যারা ওই বই দুটি শোনেননি কাইন্ডলি শুনে নেবেন, তাহলে গল্পের ধারাবাহিকতায় আমাদের এই তৃতীয় উপন্যাসটি এর কাহিনী বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। যা হোক, শুরু করছি পিটক্যান্টস আইল্যান্ড প্রথম পর্ব। চারপাশে প্রশান্ত মহাসাগরের সুবিশাল বিস্তৃতি। সূর্য উঠছে মেঘমুক্ত পূব দিগন্তকে রাঙা করে দিয়ে। সাগরেও ঝরে পড়েছে তার লাল। অতীতের লক্ষ সকালের মতো আরো একটা সকাল উঠে আসছে মহাকালের গর্ভ হতে। এরই ভেতর একটা জাহাজ এগিয়ে চলেছে ডাঙার সন্ধানে। 2 বছর আগে স্পিটহেড থেকে রওনা হয়েছিল হিজ ম্যাজেস্টির সশস্ত্র জাহাজ বাউন্টি দক্ষিণ সাগরের তাহিতির পথে। উদ্দেশ্যটা ছিল একটু অদ্ভুত ধরনের। ওখান থেকে কয়েক হাজার রুটি ফলের চারা সংগ্রহ করে পৌঁছে দেবে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ব্রিটিশ খামারগুলোয়। আশা করা হয়েছিল ওগুলি দিয়ে সস্তায় ওখানকার কৃতদাসদের খাবারের চাহিদা পূরণ করা যাবে। বাউন্টি সাফল্যের সাথে তাহিতিতে তার দায়িত্ব শেষ করে রওনা হয়েছিল পশ্চিম দিকে। ফ্রেন্ডলি আর্কিপিলাগো বা টোঙ্গান গ্রুপের দ্বীপ তোফার কাছে পৌঁছে জাহাজটার সেকেন্ড ইন কমান্ড ফ্লেচার ক্রিশ্চিয়ান বিদ্রোহ করে ক্যাপ্টেন উইলিয়াম ব্লাইয়ের বিরুদ্ধে। ক্যাপ্টেনের আচরণ তার কাছে মনে হয়েছিল নিষ্ঠুর এবং অসমর্থনযোগ্য। হঠাৎই বিদ্রোহের পরিকল্পনা করে সে এবং দ্রুত কাজ শুরু করে দেয় 1789 সালের 28 এপ্রিল ভোরে। ক্যাপ্টেন ব্লাইকে 18 জন অনুগত লোক সহ জাহাজের লঞ্চে নামিয়ে ভাসিয়ে দেওয়া হয় সাগরে। এরপর আর কখনো তাদের দেখেনি বিদ্রোহীরা। টুপুয়াই দ্বীপে বসত করার এক ব্যর্থ চেষ্টার পর বাউন্টি ফিরে আসে তাহিতিতে। বিদ্রোহীদের কয়েকজন নিরপরাধ নাবিক যারা বাধ্য হয়ে বিদ্রোহীদের সাথে থেকে গিয়েছিল রয়ে যায় সেখানে। বাকিরা ফ্লেচার ক্রিশ্চিয়ান নেতৃত্বে আবার ভেসে পড়ে অজানার পথে। সঙ্গে যায় 6 জন তাহিতীয় পুরুষ আর 12 জন নারী। সারা দক্ষিণ সাগর চষে তারা খুঁজতে থাকে একটা স্থায়ী আবাস, সভ্য জগতের অজানা একটি দ্বীপ। এমন দ্বীপ যেখান থেকে অ্যাডমিরালটির সুদীর্ঘ বাহুও কোনোদিন ধরতে পারবে না তাদেরকে। জাহাজের পেছনে খাঁচায় পড়ে রয়েছে অনেকগুলো ছাগল, শুয়োর আর কয়েকশো মোরগ মুরগি। তাহিতি থেকে সংগ্রহ করা হয়েছে সব। তাদের ব্যা ব্যা, খোদ খোদ আর কক কক শব্দে মুখর জায়গাটা। রেলিং এর কাছে দুটো কাটারে বড় নৌকা স্তূপ হয়ে আছে ইয়াম। বেশিরভাগই বিরাট আয়তনের। কোনোটার ওজন হবে 50 পাউন্ডের বেশি। প্রধান হ্যাচের কাছে বসে আছে সুশ্রী কয়েকটা পলিনেশীয় তরুণী। সঙ্গীতের মতো মধুর স্বরে তারা গল্প করছে নিজেদের ভেতর। মাঝে মাঝে গড়িয়ে পড়ছে উচ্ছ্বসিত খিলখিল হাসিতে। হালের চাকা ধরে দাঁড়িয়ে আছে বিশাল দেহী ম্যাথু কুইন্টাল। যখন চাকা ঘোরাচ্ছে মৃদু ঢেউ খেলে যাচ্ছে তার উল্কি আঁকা বাহুতে। দক্ষিণ পশ্চিমমুখী হালকা বাতাস ধীরে ধীরে পড়ে আসছে। একটু পরেই জাহাজ গতি হারিয়ে মৃদু দুলতে লাগলো শান্ত সাগরের দোলায়। আর কাঠ থেকে ঝুলে থাকা পালগুলো লটপট করছে। উত্তর দিগন্তে মেঘ জমতে শুরু করেছে। পিঠ সোজা করে কুইন্টাল তাকালো দূরের কালচে ক্রমশ ছড়িয়ে পড়ে এগিয়ে আসতে থাকা দেয়ালটার দিকে। মই বেয়ে ওপরে উঠে এলো ক্রিশ্চিয়ান। সদ্য দাড়ি কামানো গাল, পরনে নীল কোট। বিষুবীয় অঞ্চলের রোদে পুড়ে তামাটে বর্ণ ধারণ করেছে মুখ। কুইন্টালের দৃষ্টি অনুসরণ করে সেও তাকাল উত্তরে, এগিয়ে আসা ঝড়ের দিকে। স্মিথ, ডাকল ক্রিশ্চিয়ান। গাট্টা গোট্টা এক তরুণ নাবিক দাঁড়িয়েছিল প্রধান মাস্তুলের কাছে। পেছনে চলে এলো ডাক শুনে। পাল চিৎ করে তৈরি হও পানি ধরার জন্য। জি স্যার। সবাই এখানে এসো, পাল চিৎ করতে হবে। চিৎকার করতে করতে সামনে চলে গেল স্মিথ। একদল শ্বেতাঙ্গ নাবিক উঠে এলো ফোকাসল থেকে। পলিনেশীয় লোকগুলো সরে গেল রেলিং এর পাশ থেকে। তরুণীদের কয়েকজন উঠে দাঁড়ালো। সবাই যার যার জায়গায়, নির্দেশ দিল স্মিথ। সামনের পাল আর প্রধান পাল নামিয়ানো খানিকটা। এবার ওপাশটা টেনে উঁচু করো। বড় দুটো পালের নিচের দিক ধীরে ধীরে উঠে গেল উপরে। শামিয়ানার মতো ঝুলতে লাগলো জাহাজের উপর। সবচেয়ে কাছে যে খালাসিকে দেখল
তার উদ্দেশ্যে চিৎকার করল স্মিথ। ম্যাককয়, মার্টিনকে নিয়ে পিঁপড়েগুলো ভরার জন্য তৈরি হও, হাত চালাও। কোয়ার্টার ডেকে পায়চারি করছে ক্রিশ্চিয়ান। উত্তরের কালো হয়ে আসা আকাশের দিকে দৃষ্টি। স্মিথ, ডাকল ও, বাকি পালগুলো বাঁদিকে কষে বাঁধো। বাধা হয়েছে স্যার। একটু পরে চিৎকার শোনা গেল স্মিথের। বাউন্টির বর্তমান সেকেন্ড ইন কমান্ড এডওয়ার্ড ইয়ং উঠে এসেছে মইয়ের মাথায়। বছর 24 বয়স লোকটার। সামনে কয়েকটা দাঁত না থাকায় একটু বেশি সাবধানী মনে হলো ওকে। মাত্র 2 ঘন্টা আগে দায়িত্ব শেষ করে শুতে গিয়েছিল সে। কাঁচা ঘুম থেকে উঠে আসায় চোখ দুটো এখনো ঢুলু ঢুলু। চেহারা খুব সুবিধার মনে হচ্ছে না। উত্তরের মেঘটার দিকে তাকিয়ে ও মন্তব্য করল, দূর দূর, সামান্য একটু ঝড় আর একটু বৃষ্টি, ওপরের পালগুলো কাটানোই থাকছে, খালি পিপেগুলো ভরে নেব এই সুযোগে। কার্টারেট অক্ষাংশ হিসাব করতে ভুল করেছিল আমার বিশ্বাস হয় না, তবে ওর ঘড়িটা যে যাচ্ছে তাই ছিল তাতে সন্দেহ নেই। ওর দ্রাঘিমাংশের অন্তত 100 মাইল পূবে চলে এসেছি আমরা। হতাশ ভঙ্গিতে একটু হাসল ইয়ং। ওর সে পিটক্যার্ন আইল্যান্ড আদৌ আছে কিনা আমার সন্দেহ হতে শুরু করেছে। কখন আবিষ্কার করেছিল দ্বীপটা? 1767-তে, যখন ও সোয়ালোর ক্যাপ্টেন ছিল। প্রায় 15 লিগ দূর থেকে দ্বীপটা দেখেছিল। বড়সড় একটা পাথরের ঢিবি ছাড়া আর কিছুর মনে হয়নি। 5 মাইলের বেশি হবে না বেড়। প্রচুর গাছপালা আছে। পাহাড় থেকে একটা ঝর্ণাও নাকি নেমে আসতে দেখেছিল। নামেনি দ্বীপটায়? না, খুব ঢেউ ছিল উপকূলে। পশ্চিম পাশে 25 ফাদম গভীরতা পর্যন্ত যেতে পেরেছিল, মানে তীর থেকে মাইলখানিক দূরে। এখানেও কোথাও আছে দ্বীপটা। যতক্ষণ দেখতে না পাচ্ছি ততক্ষণ খুঁজে দেখতে চাই। এক মুহূর্ত নীরব থেকে ক্রিশ্চিয়ান যোগ করল, লোকজন কি গাইগুই শুরু করেছে? সবাই না, তবে অনেকেই অস্থির হয়ে উঠেছে। মুখটা গম্ভীর হয়ে গেল ক্রিশ্চিয়ানের। করুক, আমার কথা মতোই চলতে হবে ওদের। ঝড়টা এসে গেছে। পশ্চিম থেকে দক্ষিণ পর্যন্ত ঢাকা পড়ে গেছে দিগন্তের। বাতাস বইতে শুরু করেছে এলোমেলো ভাবে। এক মুহূর্ত পর বাউন্টি কেঁপে উঠল দমকা হাওয়ার প্রথম ধাক্কায়। ওপরের পালগুলো কামানের গর্জনের মতো শব্দ তুলে ফুলে উঠল। দড়ি দড়ার ভেতর দিয়ে শীষ কেটে ছুটে যেতে লাগলো বাতাস। সূর্য ঝাপসা হয়ে এলো বৃষ্টির তোড়ে। টানে ঘোরাও সামান্য হাল, হেলসম্যানের উদ্দেশ্যে চিৎকার করল ক্রিশ্চিয়ান। 1 ঘন্টার ভেতর সাগর আবার শান্ত। মেঘ মিলিয়ে গেছে। সূর্য উঠে এসেছে দিগন্তের অনেকটা উপরে। এর মধ্যেই শুকাতে শুরু করেছে বাউন্টির ডেক। বড় পালগুলো আবার ঠিকঠাক মতন খাটানো হয়েছে। নির্ধারিত গতিপথে চলতে শুরু করেছে জাহাজ। ইয়ং নিচে চলে গেছে। ক্রিশ্চিয়ান একা রেলিংয়ে হেলান দিয়ে তাকিয়ে আছে শূন্য সাগরের দিকে, চিন্তামগ্ন ও। দীর্ঘাঙ্গিনী এক তরুণী উঠে এলো মই বেয়ে। হালকা পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো ওর পাশে। হাত রাখলো কাঁধে। 18 হয়নি মাইমিতির বয়স। এ বয়সেই তাহিতির উচ্চ বংশে জন্ম সত্ত্বেও শ্বেতাঙ্গ প্রেমিকের হাত ধরে ছেড়ে এসেছে নিজের দেশ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। মিষ্টি দেখতে মেয়েটি, চেহারায় আভিজাত্যের ছাপ। এক নজরেই জাহাজের আর সব পলিনেশীয় মেয়ে থেকে আলাদা করে চেনা যায় ওকে। কাঁধে ওর হাতের স্পর্শ পেতেই নরম হয়ে এলো ক্রিশ্চিয়ানের মুখ। আজ আমরা ডাঙার দেখা পাবো? জিজ্ঞেস করলো মাইমিতি। আশা করি। আমার মনে হয় না আর বেশি দূর যেতে হবে আমাদের। আর কিছু বলল না মাইমিতি। ক্রিশ্চিয়ানের মতোই দুকোনই রেলিং এর উপর রেখে ঝুঁকে তাকিয়ে রইল সাগরের দিকে। পেছনে ক্রিশ্চিয়ান আর মাইমিতি যখন এভাবে দাঁড়িয়ে আছে, ঠিক তখন সামনে চরকি কলের ছায়ায় সবার অলক্ষ্যে নিচু স্বরে আলাপ করছে 2 শ্বেতাঙ্গ। একজন ম্যাককয়, নামটা আইরিশ হলেও জাতিতে সে স্কট, রোগা পাতলা, লালচে চুল মাথায়। অন্যজন আইজ্যাক মার্টিন, আমেরিকান। দক্ষিণ সাগরের প্রাচুর্যময় দ্বীপগুলো দেখার আশায় ও নিজের জাহাজ ছেড়ে কাজ নিয়েছিল বাউন্টিতে। বছর 30 বয়স লোকটা। চেহারায় তেমন দৃঢ়তা না থাকলেও দৃষ্টিতে কেমন একটা বুনো ভাব। যথেষ্ট সময় তোকে দিলাম, উইল, তিক্ত কণ্ঠে বলল মার্টিন। আমার মত যদি চাও তো বলবো অমন কোন দ্বীপ আসলে নেই, আর যদি থাকেও কাছাকাছি কোথাও না। আমারও তো তাই মনে হচ্ছে। খামোকা বুনো রাজহাঁসের পেছনে ছুটে মরছি।
তাহলে চলো ওকে বলি, এরকম উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াতে আর রাজি নেই আমরা। মিলসেরও তাই মত। ম্যাট কুইন্টালও আমাদের দলে, আর ব্রাউন আমরা যা বলবো তাই করবে। অ্যালেক্সকে অবশ্য আগে থাকতে কিছু না বলেই ভালো। ক্রিশ্চিয়ানোর কাছে ঈশ্বরের মতো। আমার মনে হয় জ্যাক উইলিয়ামসও আমাদের মতেই মত দেবে। তাহলে দাঁড়ালো কি, আমরা 6 জন আর ওরা 3 জন। পশ্চিম দিকে যে দ্বীপটা দেখেছিলাম ওটার নাম জানো কি? রারোটোঙ্গা, ইন্ডিয়ানরা বলে। হ্যাঁ, ওটাই ঠিক জায়গা। দারুণ সব মেয়ে আছে ওখানে। আমি বলে রাখছি, দেখো, এই পিটকেয়ার্ন আইল্যান্ডের যদি দেখা পাইও, দেখবে স্রেফ একটা পাথরের পাজা ছাড়া আর কিছু নয়। আমাদের সঙ্গে যে কটা মেয়ে আছে এর বেশি একটাও পাবো না। 12 জন 15 জন পুরুষের জন্যে? মাথা ঝাঁকালো ম্যাককয়। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। অন্তত আরো 3টি মেয়ে যদি না পাওয়া যায় তো দুর্ভোগ আছে কপালে। তাহলে বলো, রারোটঙ্গায় যদি এমনিতেই অনেক মেয়ে পাই, কেন আমরা যাব না? চলো, আমার মনে হয় সময় হয়েছে। ওর ইচ্ছে থাক আর না থাক, ওখানে যেতে ওকে বাধ্য করতে হবে। বাধ্য করতে হবে? ঈশ্বরের কসম আইজ্যাক, যখন কেউ শোনার থাকে না তখন তুমি দুর্দান্ত সাহসীর মতন কথা বলো। মার্টিন জবাব দিতে গিয়েও চেপে গেল। কখন যে স্মিথ এসে দাঁড়িয়েছে পেছনে টের পায়নি ওরা। স্মিথ লোকটার শারীরিক গড়ন বিশাল, গায়ে শক্তিও ধরে তেমনি। যদিও বয়স খুব বেশি না, 22-23 হবে। নীল চোখগুলো বড় বড়, মুখে বসন্তের দাগ সামান্য। উল্কি আঁকা বাহু দুটো বুকের উপর ভাঁজ করে 2 সহকর্মীর দিকে বিদ্রুপের হাসি ছুড়ে মারল। বিরক্ত চোখে ওর দিকে তাকালো মার্টিন। হ্যাঁ অ্যালেক্স, বলল সে, তোমার আর জ্যাক উইলিয়ামসের জন্যই আমাদের এই দশা। 2 সপ্তাহেরও বেশি হয়ে গেল খোলা সাগরের উপর দিয়ে ভেসে চলেছি। তোমরা যদি আমাদের সঙ্গে থাকতে, ক্রিশ্চিয়ানকে আমরা অনেক আগেই বাধ্য করতে পারতাম অন্য কিছু করতে। ম্যাককয়ের দিকে ফিরল স্মিথ। শুনেছ কথা উইল? আইজ্যাক মিস্টার ক্রিশ্চিয়ানকে কর্তব্য শেখাবে। কোথায় যেতে হবে আমাদের সবার চেয়ে ভালো জানেন উনি। তবু অ্যালেক্স, দোষ স্বীকারের ভঙ্গিতে বলল ম্যাককয়, কথাগুলো আসছে আমাদের মনে। 3 মাস হয়ে গেল আমরা তাহিতি ছেড়ে এসেছি, আর 2 সপ্তাহ ধরে খুঁজে মরছি এই পিটক্যার্ন আইল্যান্ড। এরকম একটা জায়গা যে আছে কি করে জানলো ও? কি জ্বালা! তোমরা কি ভাবো মিস্টার ক্রিশ্চিয়ান এমন বোকা যে যার অস্তিত্ব নেই তাই খুঁজে বেড়াচ্ছেন 2 সপ্তাহ ধরে? আমি বলছি, এই সপ্তাহ শেষ হওয়ার আগেই খুঁজে পাওয়া যাবে দ্বীপটা। যদি না যায় তাহলে? জিজ্ঞেস করলো মার্টিন। তাহলে কি হবে, তুমি নিজে ওকে জিজ্ঞেস করে দেখো। আমার মনে হয় ভালো মতো তোমাকে বুঝিয়ে দিতে পারবেন। মাস্তুলের উপর থেকে ভেসে আসা এক চিৎকারে ছেদ পড়ল ওদের আলাপে। কি হয়েছে? পাল্টা চিৎকার করল স্মিথ। কি দেখতে পেলে? পাখি, মেঘের মতো ঝাঁক, সোজা সামনে। পেছনের ডেকে মাইমিতির সঙ্গে পায়চারি করছিল ক্রিশ্চিয়ান। দাঁড়িয়ে পড়ল কথাগুলো শুনে। নিজে থেকে আমার স্পাই গ্লাসটা নিয়ে এসো তো, মাইমিতিকে বলল ও। কয়েক মিনিট পরে দেখা গেল দূরবীন হাতে মাস্তুল বেয়ে উঠছে ক্রিশ্চিয়ান। স্থানীয়দের একজন উঠছে পেছন পেছন। তার অভ্যস্ত চোখ এক পলক তাকিয়েই বুঝতে পারল দিগন্তের মেঘটা আসলে পাখির ঝাঁক। ক্রিশ্চিয়ান চোখ থেকে দূরবীন নামাতেও বলল, টার্ন, আর ওই দেখো ওইখানে আলবাকোর। ডাঙা বেশি দূরে নেই। মাথা ঝাঁকালো ক্রিশ্চিয়ান। জাহাজ খুব আস্তে চলছে। একটা ক্যানো নামিয়ে দেখো তো, মাছ ধরতে পারো নাকি কিছু। আরো 2 জনকে সঙ্গে নিয়ে নাও। দ্রুত দড়ির মই বেয়ে নেমে এলো স্থানীয় লোকটা। সঙ্গীদের উদ্দেশ্যে চিৎকার করল, ছিপ, লাঠি নিয়ে এসো, মাছ ধরতে যাব। রেলিং এর ধারে লম্বা একটা ক্যানো কাত করে রাখা। ওটা সোজা করে 3 পলিনেশীয় উঠে বসলো তাতে। বাউন্টির নাবিকরা বাকি পলিনেশীয়দের সহায়তায় ক্যানোটা নামিয়ে দিল সাগরে। কয়েক সেকেন্ডের মধ্যেই জাহাজের আগে চলে গেল ওটা। বাউন্টি তার নির্ধারিত গতিপথেই চলতে লাগলো। ক্যানোটা দ্রুত এগিয়ে গেল তাকে পেছনে ফেলে। একটু পরে একজন ছিপ ফেলে বসলো। বাকি 2 জন বৈঠা বেয়ে কখনো সামনে কখনো পেছনে চালাতে লাগলো হালকা নৌকাটা বিশাল এক আলবাকোর ঝাঁকের ভেতর দিয়ে। সামুদ্রিক পাখির একটা মেঘ উঠছে মাথার উপর দিয়ে। একটু পরপরই 1-2 গ্যানেট, নডি বা টার্ন ডানা গুটিয়ে ছো মারছে জলে। পর মুহূর্তে ওপরে উঠে যাচ্ছে ঠোঁটে মাছ নিয়ে। বাউন্টির নাবিকরা যখন অধীর আগ্রহে দেখছে এইসব,
তখন স্থানীয়দের একজন ডেকের উপর আগুনের বন্দোবস্ত করে ফেলেছে মাছ রাঁধার জন্য। পরিষ্কার বোঝা যাচ্ছে যা মাছ ধরা পড়ছে তা দিয়ে সবার হবার পরও বেঁচে যাবে। একটু পরেই ক্যানোটা ফিরে এলো জাহাজের কাছে। 2-3 ডজন বিরাটায়তন আলবাকোর ছুড়ে দেওয়া হলো ডেকের উপর। আলেকজান্ডার স্মিথ মাস্তুল বেয়ে উঠে গেল উপরের লোকটাকে বিশ্রাম দেওয়ার জন্য। একটু পরেই সবাই যখন ভাজা মাছ খাওয়ার জন্য তৈরি হচ্ছে, ওপর থেকে ওর চিৎকার শোনা গেল, ডাঙা দেখা যায়। খাওয়া ভুলে সবাই দড়িদাঁড়ার ভেতর দিয়ে ছুটে গেল রেলিং এর দিকে। ক্রিশ্চিয়ান আবার উঠে গেল মাস্তুলের মাথায়। স্মিথের পাশে কোনো মতে একটু জায়গা করে নিয়ে দূরবীনের চোখ লাগালো। আকাশ যেখানটায় সাগরের সাথে মিশেছে সেখানে ওর দৃষ্টি। প্রথমে সাগরের বহমান ঢেউ ছাড়া কিছু চোখে পড়ল না। এরপর হঠাৎ সাগরের উপর মাথা তুলে থাকা ছোট্ট একটা ত্রিভুজ চোখে পড়ল ওর। এত ছোট যে দৃষ্টি খুবই তীক্ষ্ণ না হলে সেটা দেখতে পাওয়ার কথা নয়। ঈশ্বরের কসম স্মিথ, সবিস্ময়ে বলল, চোখ বটে তোমার। হাসল স্মিথ, জিজ্ঞেস করল, ওটাই স্যার, পিটক্যার্ন আইল্যান্ড? আমার তো তাই বিশ্বাস। দুপুরের দিকে বাতাস একটু বাড়ল। ভরপেট মাছ খেয়ে সবাই আবার গিয়ে দাঁড়ালো রেলিং এর কাছে। তাকিয়ে রইল দূরের ডাঙাটার দিকে। যত কাছে আসছে দ্বীপটার চেহারা ততই পাল্টাচ্ছে। ক্রমশ উঁচু হচ্ছে চূড়া। স্থানীয়রা ভবিষ্যৎ নিয়ে খুব একটা মাথা ঘামায় না। ওরা সানন্দ কৌতূহল নিয়ে দেখছে, কিন্তু শ্বেতাঙ্গদের মুখ গম্ভীর। সামনের ওই দ্বীপটায় কেমন হবে তাদের জীবনধারা এ নিয়ে চিন্তিত সবাই। নিচে নিজের কেবিনে পলিনেশিয়াদের 2 নেতা মিনারি আর তেহাতিতির সঙ্গে বৈঠকে বসেছে ক্রিশ্চিয়ান। মিনারি বিশালদেহী তাহিতীয়, চেহারায় রুক্ষ এক আভিজাত্য। চেহারাই বলে দেয় মর্যাদায় ও সাধারণের ওপরে। গম্ভীর ব্যক্তিত্ব ব্যঞ্জক কণ্ঠস্বর, সারা শরীরে অদ্ভুত সব ছবির উল্কি। মাথায় ঝাঁকড়া চুল, সাদা টাপা কাপড়ে ঢাকা থাকে সব সময়। তার সাথী তেহাতিতি টুপোয়ের এক তরুণ সর্দার। ক্রিশ্চিয়ানের সাথে বন্ধুত্ব আর সাদা মানুষরা টুপোয় ছাড়ার পর এই বন্ধুত্বের কারণে ওর জীবন সংশয় দেখা দিতে পারে ভেবে ও নিজের দেশ ছেড়ে এসেছে অনিশ্চিতের পথে। মিনারির চেয়ে আয়তনে ছোট হলেও শরীরটা ওর পেটা লোহার মতো। চেহারা মিনারির মতো রুক্ষ নয়, বরং এক ধরনের কোমলতা আছে তাতে। দুজনকে ক্রিশ্চিয়ান ডেকেছে বাস্তব পরিস্থিতিটা ব্যাখ্যা করার জন্য। মিনারি, তেহাতিতি, দীর্ঘ নীরবতার পর শুরু করল ক্রিশ্চিয়ান। এমন একটা কথা বলবার জন্য তোমাদের ডেকেছি যা আমি মনে করি তোমাদের এবং বাকি মাওরিদেরও জানা উচিত। এতদিন আমরা একসাথে জাহাজে কাটিয়েছি। সামনের দ্বীপটা যদি বসবাসের যোগ্য হয়, শিগগির আমরা ডাঙাতেও একসাথেই থাকব। নীতিগত কারণে এতদিন সত্যি কথাটা তোমাদের জানাইনি। জাহাজে বেশি কথা বলা ভালো না, বুঝতে পারছো আমার কথা? মাথা ঝাঁকালো দুজন। ব্লাই তাহিতির লোকেদের বলেছিল সে ক্যাপ্টেন কুকের ছেলে, বলে চলল ক্রিশ্চিয়ান। মিথ্যে বলেছিল ব্লাই। ও আরো বলেছিল ও নিজের দেশের একজন সর্দার বা গোত্রপতি। এটাও মিথ্যে কথা। সর্দার হবার মতো ন্যায়বোধ বা চারিত্রিক গুণ ওর নেই। জাহাজের কর্তৃত্ব হাতে পেয়ে ও যা খুশি তাই করতে শুরু করেছিল। ওর সিদ্ধান্ত সঠিক হোক না হোক চাপিয়ে দিত আমাদের উপর, আর নিষ্ঠুর আচরণ করতেও ছাড়ত না। 16 চাঁদ ধরে ও আমাদের সাথে এমন ব্যবহার করেছে। কোনো মাওরি তার কুকুরের সাথেও তেমন করে না। নিশ্চয়ই তাহিতিতে তোমরা গল্প শুনেছ কি করে ও চাপকে নিজের লোকেদের পিঠ দিয়ে রক্ত বইয়ে দিত। ওর ব্যবহার সবার কাছে অসহ্য হয়ে উঠেছিল। রাজা জর্জের সরাসরি অনুমোদনে ও ক্যাপ্টেনের ক্ষমতা পেয়েছিল। সেই ক্ষমতা ও ব্যবহার করেছে নিজের লোকেদের না খাইয়ে রেখে, শাস্তি দিয়ে, অপমান করে। গম্ভীর একটু হাসল মিনারি। বুঝতে পেরেছি, তোমরা ওকে মেরে জাহাজ দখল করে নিয়েছ, তাই তো? না, জাহাজ দখল করে আমি ভেবেছিলাম ওকে শিকলে বেঁধে নিয়ে যাব আমাদের রাজার কাছে। তিনি বিচার করে ঠিক করবেন কে দোষী। কিন্তু নাবিকেরা ব্লাইয়ের উপর এমন হাড়ে হাড়ে চটেছিল, ওরা আমাকে সেটা করতে দিল না। শেষে ব্লাইয়ের প্রাণ বাঁচানোর জন্য ওকে একটা বড় নৌকা দিয়ে সাগরে নামিয়ে দিয়েছি। যারা যারা ওর সাথে যেতে চেয়েছে তাদেরকেও যেতে দিয়েছি। যতটা সম্ভব খাবার আর পানীয় দিয়েছি ওদের। অন্য যারা গেছে তাদের কথা ভেবে আমি প্রার্থনাও করেছি যেন ওরা ইংল্যান্ডে পৌঁছতে পারে। কিন্তু আমাদের কথা যদি বলো, আমরা হয়ে গেছি এখন দুর্বৃত্ত, আইন বিরোধী, বিদ্রোহী।
এই ঘটনার কথা আমাদের রাজা যখন জানতে পারবেন, আমাদের খোঁজে জাহাজ পাঠাবেন। এই অঞ্চলের সাগর তন্ন তন্ন করে খুঁজবে ওরা। এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমরা বসত করার জন্য তাহিতি থেকে দূরে অজানা দ্বীপ খুঁজছি। দ্বীপ আমরা পেয়েছি মিনারি, তোমরা খুশি মনে থাকবে ওখানে। জায়গাটা যদি বসবাসের উপযুক্ত হয় আর এগোবো না আমরা। মাথা নাড়ল মিনারি। আমি থাকব, বলল সে। আর তুমি? নিজের দেশে আমি কোনোদিনই ফিরে যেতে পারবো না, কারণটা তুমি জানো, জবাব দিল টুপোয়ের তরুণ গোত্রপতি। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। 4টের ঘন্টা বাজানো হচ্ছে। ক্রিশ্চিয়ান ডেকে এলো। বাউন্টি এগিয়ে চলেছে ডাঙার দিকে। আর মাত্র 1 লিগ মতো দূরে রয়েছে উত্তর পূব থেকে দক্ষিণ পূবে বিস্তৃত দ্বীপটা। উঁচু এক সারি গিরিশ্রেণী খাড়া হয়ে আছে দ্বীপের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। দুপ্রান্তে আরো উঁচু দুটো চূড়া। দক্ষিণের চূড়াটা উচ্চতায় 1000 ফুটের নিচে হবে না। উত্তরেরটার চেয়ে অনেক কম খাড়া ঢালে এসে মিশেছে সাগরের সঙ্গে। প্রচুর গাছগাছালি দ্বীপটায়, তার মানে ভালোই বৃষ্টিপাত হয় ওখানে। পাহাড়ের গা বেয়ে সবুজ গাছপালার ফাঁক ফোকর দিয়ে দুটো জলধারা নেমে এসেছে সাগর পর্যন্ত। উপকূলের এখানে ওখানে মাথা তুলেছে অসংখ্য আধা ডুবো পাথর। সামুদ্রিক পাখির ঝাঁক উঠছে সেগুলোকে ঘিরে। বাউন্টির উপরে উঠছে অনেক পাখি। জাহাজের সামনে দাঁড়িয়ে একজন জলের গভীরতা মাপছে। লোকটা যখন 30 ফ্যাদম উচ্চারণ করল, তখনও দ্বীপের সবচেয়ে উত্তরের বিন্দু প্রায় আধ মাইল দূরে। পালগুলো একটু ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দিল ক্রিশ্চিয়ান, যাতে জাহাজ উপকূলের কাছে দিয়ে এগিয়ে নেওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই তীরের 4 কেবলের ভেতর পৌঁছে গেল বাউন্টি। সামনে চমৎকার এক উপত্যকা, উত্তর ছাড়া বাকি 3 দিকে পাহাড়, টিলা ইত্যাদিতে ঘেরা। কয়েকশো একর বর্ধিষ্ণু গাছে ছাওয়া সমান জমি আছে ওখানে। সাগর শান্ত, ধীরে ধীরে এগিয়ে চলেছে বাউন্টি। আধ ঘন্টা যাওয়ার আগেই একটা খাড়ি মতো জায়গায় পৌঁছালো ওটা। জায়গাটা ডাঙায় নামার জন্য তেমন সুবিধাজনক না হলেও আপাতত ওখানেই নোঙর ফেলার সিদ্ধান্ত নিল ক্রিশ্চিয়ান। পালগুলো সব গুটিয়ে ফেলে ধীরে ধীরে খাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো জাহাজ। নোঙর নামিয়ে দেওয়া হলো পানিতে। কোয়ার্টার ডেকে দাঁড়িয়ে আছে ক্রিশ্চিয়ান। ইয়াং এর দিকে ফিরল সে। আমার মনে হয় না এর চেয়ে ভালো নামার জায়গা আমরা পাবো। তবু দক্ষিণের উপকূলটা দেখা হয়নি, একবার দেখতে হবে। ইন্ডিয়ানদের 3 জনকে নিয়ে আমি যাচ্ছি এখনই। বাতাস দিক বদলালে জাহাজ দূরে নিয়ে যেও তীর থেকে। কয়েক মিনিটের ভেতর ছোট ক্যানুটা ভাসালো পানিতে। তেহাতিতি আর আরো 2 জন স্থানীয় বৈঠাল নিয়ে ক্রিশ্চিয়ান নেমে গেল। কয়েক মিনিটের ভেতর খাড়ি থেকে বেরিয়ে একটা অন্তরীপের আড়ালে হারিয়ে গেল ক্যানুটা। আগের সেই উপত্যকার পাশ দিয়ে এগিয়ে চলল দক্ষিণ দিকে। বিরাট বিরাট গাছগুলোর নিচে বেড়ে উঠেছে ফার্ন আর নানা রকম ফুলের ঝোপঝাড়। প্যান্ডানাস বা স্ক্রু পাইন গাছ মাথা তুলেছে জলের একেবারে কিনার থেকেই। দ্বীপের একেবারে পূবের অন্তরীপটা ঘুরে এগিয়ে চলল ওরা। ক্যানুর মুখ যখন পশ্চিম থেকে ঘুরল, অগভীর এক অর্ধচন্দ্রাকৃতি উপসাগর ভেসে উঠল সামনে। খাড়া পাহাড় জলের কিনারা পর্যন্ত নেমে এসেছে ওখানে। কয়েক ফুটের সরু এক সৈকত আছে পাশে, তার উপর দিয়ে প্রবল বেগে ভেঙে পড়ছে ঢেউ। ভয়ানক জায়গা। খাড়া পাহাড়টার দিকে তাকিয়ে বলল তেহাতিতি। কোনো মানুষ ওখান দিয়ে উঠতে পারবে না, টিকটিকি পারলেও পারতে পারে। বেয়ে চলো, বলল ক্রিশ্চিয়ান। আরো পাশে কি আছে দেখতে হবে। দ্বীপটার দক্ষিণ উপকূলের চেহারাও একরকম। ডাঙার শুরু যেখানে, সেখান থেকেই উঠে গেছে খাড়া পাহাড়, একটু আগের অর্ধচন্দ্র উপসাগরের মতো। আরো ভয়ানক যেটা, এখানে অসংখ্য আধাডুবো পাহাড় মাথা বের করে আছে পানির উপর। ঢেউ বাধা পেয়ে প্রবল তাণ্ডবে ভেঙে পড়ছে সেগুলোর উপর। কেন বাঁচানোর জন্য ওদেরকে অনেকখানি সরে আসতে হলো উপকূল থেকে। পশ্চিম পাশটাও একরকম। অবশ্য সাগরী পাশে একেবারে শান্ত, কিন্তু নামবার মতো কোনো জায়গা নেই। পুরো দ্বীপটাকে চক্কর দেওয়ার পর ক্রিশ্চিয়ান বুঝতে পারল যে খাড়িতে নোঙর ফেলেছে সেটাই একমাত্র অবতরণ স্থান এই দ্বীপের। ওরা যখন বাউন্টির কাছে ফিরে এলো, তখন সূর্য ডুবছে। জাহাজে উঠে ক্রিশ্চিয়ান নোঙর তোলার নির্দেশ দিল। গোটানো পালগুলো ছেড়ে দিতে বলল। তীর থেকে দূরে গিয়ে রাত কাটাবে ওরা, কারণ রাতে আবহাওয়ার অবস্থা কেমন হবে কেউ বলতে পারে না। পরদিন সকাল 8টার দিকে আবার বাউন্টি নোঙর ফেলল সেই খাড়িতে। ক্রিশ্চিয়ান আর ইয়াং দাঁড়িয়ে কোয়ার্টার ডেকে।
চোখে দূরবীন লাগিয়ে উপকূল পর্যবেক্ষণ করছে ক্রিশ্চিয়ান। একটু পরেই দূরবীন নামিয়ে সে ফিরল ইয়াং এর দিকে। মনে হচ্ছে দিনের বেশিরভাগ সময় আমাকে তীরে কাটাতে হবে, বলল সে। এর ভেতর আবহাওয়া যদি বদলে যায়, জাহাজ দূরে নিয়ে যেও। ঠিক আছে স্যার। এবার তাহলে একটা ইন্ডিয়ান ক্যানু জলে ভাসাতে বলো। নির্দেশ পালনে দেরি করল না ইয়ং। কয়েক মিনিট পরে মিনারি, আলেকজান্ডার স্মিথ, ব্রাউন আর নারীদের দুজন মাইমিতি আর মোয়েটোয়াকে নিয়ে সৈকতের দিকে রওনা হল ক্রিশ্চিয়ান। মিনারি বসল হাল ধরে। পুরো খাড়িটা বিরাট বিরাট পাথরের চাইয়ে গড়া। ওইসব পাথরের ঢেউ ছুটে গিয়ে আছড়ে পড়ছে ভয়ানক চেহারা নিয়ে। ডানে আর বায়ে পাথরের দেয়াল প্রায় খাড়া নেমে এসেছে পানি পর্যন্ত। শুধু মাঝখানে এক চিলতে একটা সৈকত দেখা যাচ্ছে বালিতে গড়া। পুরো খাড়িতে ওই একটা মাত্র জায়গা যেখানে নিরাপদে ভিড়তে পারবে নৌকা। ওইদিকে লক্ষ্য করি কেন চালিয়ে নিয়ে গেল মিনারি। সৈকতের কাছে পৌঁছে অপেক্ষা করল কিছুক্ষণ একটা ঢেউকে ভেঙে পড়তে দেওয়ার জন্য। তারপর সুযোগ বুঝে উঠে পড়ল আরেকটা ঢেউয়ের চূড়ায়। ঢেউটা মাথায় করে নিয়ে ওদের ছুড়ে দিল সৈকতের ওপর। লাফ দিয়ে নেমে ওরা ক্যানুটা টেনে ধরে রাখল, যাতে ঢেউয়ের ফিরতি টান তাকে ভাসিয়ে নিতে না পারে। পরের ঢেউটা আসার আগেই ওরা ক্যানু নিয়ে উঠে গেল সৈকতের অনেকটা উপরে। উপর দিকে সৈকত যেখানে শেষ, সেখানে শুরু গাছপালা ছাওয়া এক ঢালের। দু একটা গাছ বিরাট, অন্য সব গাছের মাথা ছাড়িয়ে উঠেছে সেগুলো। এখানে ওখানে ঝাউঝোপ, নারকেল আর স্ক্রু পাইনের সীমা সংখ্যা নেই। একাধিক জাতের ফার্ন দেখতে পেল ওরা। বড় গাছগুলোর নিচে ঝোপ তৈরি করে আছে। নীরবে ওরা কয়েক মুহূর্ত দেখল এসব। এরপর মাইমিতি খুশির এক অস্ফুট চিৎকার করে ছুটে গেল একটা ঝোপের দিকে। মসৃণ চকচকে পাতা আর থোকা থোকা সাদা ফুলওয়ালা একটা ডাল ভেঙে নিয়ে এলো। ফুলগুলো সস্নেহে গালে চেপে ধরে সে ফিরল ক্রিশ্চিয়ানের দিকে। এই হলো তেফানো। মোয়েটোয়াও সমান খুশি। দুজনে তক্ষুনি হাত ভর্তি ফুল পাতা এনে মালা গাঁথতে বসলো মাথায় দেওয়ার জন্য। এখানে আমরা সুখেই থাকবো মাইমিতি, মোয়েটোয়া বলল। দেখো, প্যান্ডানাস, আইটো, পুরাও সব ধরনের গাছ আছে, একদম তাহিতির মতো। কিন্তু সাগরের দিকে যখন তাকাবে তখন আর তাহিতির মতো লাগবে না, জবাব দিল মাইমিতি। এখানে কোনো প্রবাল প্রাচীন নেই, শান্ত লেগুন নেই। আর নদী, বলছি দেখে নিও, একটাও নেই এখানে। এত ছোট দ্বীপে নদী থাকতেই পারে না। হ্যাঁ, বলল ক্রিশ্চিয়ান, তাহিতির মতো নদী আমরা এখানে পাবো না, তবে ঝর্ণা নিশ্চয় আছে। কি বলো মিনারি? মাথা ঝাঁকালো তাহিতিও। পানির অভাব হবে না, মাটি ভালো এখানকার। খাবারের অভাবও হবে বলে মনে হয় না। আমাদের টারো, ইয়াম আর মিষ্টি আলু ভালোই বাড়বে এই মাটিতে। কপাল ভালো হলে হয়তো আমরা দেখবো ওগুলো এমনিতেই জন্মায় এখানকার বনে। আর কলা যে পাওয়া যাবে তাতে কোনো সন্দেহ নেই আমার। সামনের গাঢ় সবুজ ঢালটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্রিশ্চিয়ান বলল, এখানে ক্ষেত খামার করতে প্রথমে বেশ খাটুনি করতে হবে আমাদের। গাছ ঝোপঝাড় কেটে জমি পরিষ্কার করতে হবে। আমি খুশি মনেই করব স্যার, স্মিথ জবাব দিল। আবার মাটির গন্ধ শুকতে পারবো ভাবতেই তো আমার মন নেচে উঠছে। ব্রাউন আর আমি স্যার খুব খুশি হব যদি জাহাজ ছেড়ে এখানে থাকার কথা ভেবে থাকেন। কি বলো উইল? মাথা ঝাঁকালো উইলিয়াম ব্রাউন। আমরা এখানে থাকবো স্যার? জিজ্ঞেস করল সে। এটাই আপনার সেই পিটক্যার্নস আইল্যান্ড? কোনো সন্দেহ নেই আমার। ক্যাপ্টেন কার্টারেটের মানচিত্রে যেখানে দেখানো হয়েছে সেখান থেকে বেশ দূরে হলেও এটাই যে পিটক্যার্ন সে ব্যাপারে আমি নিশ্চিত। দুই তরুণীর মালা বানানো শেষ। মেঘের মতো কালো চুলে সেগুলো লাগাতে লাগাতে ওরা উঠে দাঁড়ালো। ক্রিশ্চিয়ান সপ্রশংস দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ওদের দিকে। ওর মনে হলো নারীর এত রূপ আর কখনো দেখেনি। সবুজ সাদা মালার বাঁধন ছাড়িয়ে ওদের দীর্ঘ কালো চুল নেমে এসেছে কাঁধে, বুকে, পিঠে। চলো, মাইমিতি বলল। দ্বীপটার কোথায় কি আছে দেখতে খুব ইচ্ছে হচ্ছে আমার। মিনারির নেতৃত্বে ওরা এগিয়ে চলল খাড়াই বেয়ে। সদুয়েক গজ ওঠার পর খাড়াই অনেকটা কমে প্রায় সমভূমির চেহারা নিল। তার উপর দিয়ে যেতে যেতে ওরা দেখল দক্ষিণ দিকের খানিকটা জায়গা সামান্য উঁচু হওয়ার পর হঠাৎ খাড়া হয়ে গেছে শৃঙ্গের চেহারা নিয়ে। ওই শৃঙ্গের উপাসে আর যাচ্ছে না তাদের দৃষ্টি। উত্তর পশ্চিম দিকে আরেকটা পাহাড় দেখা গেল। সবুজ বনানী উঠে গেছে তার শিখর পর্যন্ত। উত্তর দিকেও একটা পাহাড়,
সেটার গা আরো খাড়া, প্রায় লম্বভাবে উঁচু হয়ে গেছে। সামনের জায়গাটা যতটা না উপত্যকা, তার চেয়ে বেশি মালভূমি, অর্থাৎ পাহাড়ের উপর সমভূমি। গোটা কয়েক গিরিখাত আছে এখানে ওখানে। মালভূমিটার সামনে উঁচু অংশের সূচনা দক্ষিণের মূল পাহাড়টা থেকে, আর সবচেয়ে নিচু অংশের শেষ পূবের সাগরমুখী পাহাড়ের পাদদেশে। বনের ভেতর দিয়ে কিছুদূর যাওয়ার পর ছোট্ট একটা ঝর্ণা দেখে থামল ওরা। কয়েক মিনিট বিশ্রাম নিয়ে ঝর্ণার ঠান্ডা মিষ্টি পানি পান করল আকণ্ঠ। তারপর ছোট্ট দলটাকে ভাগ করে ফেলল ক্রিশ্চিয়ান। মিনারি, তুমি আর মোয়েটোয়া যাও বাঁ, মানে দক্ষিণ দিকে, পাহাড়টার উপরে উঠে দেখে আসবে ওপাশে কি আছে। স্মিথ, তুমি আর ব্রাউন যাও পশ্চিম দিকে, আমি আর মাইমিতি যাব উত্তরে। ঠিক দুপুরবেলা সামনে ওই যে চূড়াটা দেখছো, ওটার গোড়ায় আমরা মিলিত হব। 3 দিকে রওনা হয়ে গেল 3 জোড়া মানুষ। ক্রিশ্চিয়ান আর মাইমিতি এগোতে লাগলো উত্তর পশ্চিমের চূড়া লক্ষ্য করে। মাঝে মাঝেই গাছপালার ফাঁক ফোকর দিয়ে দেখতে পাচ্ছে সামনের পাহাড়ের বন ছাওয়া এক উঁচু শিখর দেশ। নিঃশব্দে হেঁটে চলল ওরা। ছোট্ট একটা ধুলোরঙা পাখি, এক ধরনের বাদামি ইঁদুর কয়েকটা, আর একটা ছোট বুনো গিরগিটি ছাড়া কোনো জীবিত প্রাণী ওদের চোখে পড়ল না। হঠাৎ দাঁড়িয়ে পড়ল মাইমিতি। একসময় এখানে মানুষ ছিল, বলল ও। এখানে? কি বলছো মাইমিতি? একথা হঠাৎ কেন মনে হলো তোমার? আমি টের পাচ্ছি, গম্ভীর কণ্ঠে জবাব দিল মাইমিতি। যেখান দিয়ে আমরা হেঁটে চলেছি এখানে পথ ছিল এক সময়, হয়তো অনেক অনেক দিন আগে, কিন্তু ছিল। হেসে উড়িয়ে দিতে চাইল ক্রিশ্চিয়ান কথাটা। আমি বিশ্বাস করি না, কারণ তুমি আমাদের রক্তের নও। মোয়েটোয়া দেখলে বুঝতো, কিংবা মিনারি। যেখানে আমরা নেমেছি সেখান থেকেই উঠতে উঠতে আমার মনে হচ্ছিল এই কথাটা। এখন আর কোনো সন্দেহ নেই, আমার জাতের মানুষ ছিল এখানে এক সময়। তাহলে চলে গেল কেন? কে জানে, হয়তো হয়তো জায়গাটা ভালো না। ভালো না? এত সুন্দর গাছগাছালিওয়ালা জায়গাটা ভালো না? ওরা হয়তো কোনো পুরনো দুঃখ সাথে নিয়ে এসেছিল। আসলে জায়গার তো কোনো দোষ থাকে না, দোষ থাকে যারা বাস করতে আসে তাদের। হয়তো তুমি ঠিকই বলেছ, এক মুহূর্ত নীরব থেকে বলল ক্রিশ্চিয়ান। কিন্তু এত দূরে ওরা এলো কি করে? খালি তোমরা শ্বেতাঙ্গরাই বড় বড় জাহাজে লম্বা সাগর পাড়ি দাও না? এই বিরাট সাগরের এমন কোন দেশ বা দ্বীপ নেই যেখানে তোমাদের আগে আমার রক্তের লোকেরা না গেছে। এখানে ওরা এসেছে, বলল মাইমিতি। হয়তো। তোমার মনে হয় না আমরা এখানে সুখে থাকব? এক মুহূর্ত পর আবার জিজ্ঞেস করল, এখানে এসেছি বলে তুমি দুঃখ পাওনি তো? না, তবে একটু ইতস্তত করল মাইমিতি। এত দূরে এই জায়গায় আর কোনোদিন আমরা তাহিতিতে ফিরে যাব না, না? মাথা নাড়ল ক্রিশ্চিয়ান। কোনোদিন না। তারপর নরম কণ্ঠে যোগ করল, আসার আগেই তো তোমাকে বলেছি। হ্যাঁ। মুখ তুলে চেষ্টা করে একটু হাসল মাইমিতি, চোখ দুটো ঝাপসা জলে। তাহিতির কথা যদি মাঝে মাঝে ভাবি তুমি কিছু মনে করতে পারবে না। মনে করব? নিশ্চয়ই না। কিন্তু মাইমিতি, তুমি এত চিন্তা করছো কেন? আমি বলছি দেখো, আমরা এখানে ভালোই থাকবো। এখন এই জায়গা আমাদের কাছে নতুন, কিন্তু শিগগিরই আমরা ঘর বানাবো, আমাদের ছেলে মেয়ে হবে, তখন আমাদের দেশ হয়ে উঠবে এটা। কোনো দুঃখ থাকবে না আমাদের। চলো এগোই। ক্রিশ্চিয়ানের হাত ধরে আবার একটু হাসার চেষ্টা করে বলল মাইমিতি। হাঁটতে হাঁটতে ওরা পৌঁছল প্রশস্ত এক ফাঁকা জায়গায়। বিরাট বিরাট গাছ চারদিক থেকে ঘিরে আছে জায়গাটাকে। ওদের ডান দিকে ডালপালা মেলেছে প্রাচীন এক অশ্বত্থ গাছ। গাছটা পেরিয়ে সামান্য এগোনোর পর ছোট্ট একটা ঢাল, ঢালের নিচে প্রায় গোল একটা টিলা। টিলার পর আবার ঢাল খাড়া নেমে গেছে সাগর পর্যন্ত। অদ্ভুত সুন্দর জায়গাটা। চারপাশে ঝোপঝাড়ে ফুটে আছে অসংখ্য ফুল, তাদের সৌরভে মৌ মৌ করছে সাগর থেকে ভেসে আসা শীতল বাতাস। ওপাশে উত্তর দিকে ওরা দেখতে পেল সরু এক ফালি উপত্যকা। সঙ্গিনীর দিকে ফিরল ক্রিশ্চিয়ান। মাইমিতি, এই জায়গাটা আমি পছন্দ করছি আমাদের ঘর বাঁধবার জন্য। মাথা ঝাঁকালো মাইমিতি। আমি ভাবছিলাম তুমি এটাই বলবে। সত্যি চমৎকার জায়গা। উত্তরের ওই ঢালে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমাদের ঘর।
আর পেছনের এই উপত্যকায় নিশ্চয় পানির খোঁজ পাব। মার্মিতির মন হালকা হয়ে গেছে। ঘাসে ছাওয়া একটা ঢিবির উপর বসে ওরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ করতে লাগল। ঠিক কোন কোন জায়গায় ঘর বানানো হবে, বনের কোনখান দিয়ে পথ তৈরি করতে হবে, কোথায় বাগান হবে, ইত্যাদি ইত্যাদি। অবশেষে উঠল ওরা, সামনের ছায়া ঢাকা উপত্যকার দিকে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যে পৌঁছল একটা বিরাট রুটিফল গাছের কাছে। আশেপাশের আর সব গাছের মাথা ছাড়িয়ে উঠেছে ওটা। দ্বীপে নামার পর এই প্রথম ওরা দেখল এই গাছ। গাছটির এক শিকড় থেকে আরেকটা ছোট গাছ মাথা তুলেছে। ছোট গাছটার সাহায্য নিয়ে শিগগিরই মাইমিতি বড় গাছটার নিচের দিকে ফল ছাওয়া একটা ডালে উঠে পড়ল। ডজন খানেক বড় বড় রুটি ফল ছুড়ে দিল ক্রিশ্চিয়ানের দিকে। আজ আমরা ভোজ খাবো, ওপর থেকে চিৎকার করল সে। তুমি তোমার আগুন জ্বালানোর জিনিসপত্র নিয়ে এসেছ? চকমকি পাথর আর লোহার টুকরো ক্রিশ্চিয়ানের সঙ্গে ছিল। আশেপাশ থেকে শুকনো ডালপালা সংগ্রহ করে ও আগুন জ্বালল। মাইমিতি নেমে এসেছে গাছ থেকে। দুজনে মিলে আগুন ঠিকমতো জেলে পোড়াতে দিল কয়েকটা ফল। ফলগুলোর খসখসে গা কালো হয়ে যাওয়ার পর ওগুলো গরম ছায়ের উপর রেখে আবার রওনা হলো ওরা চারপাশ ঘুরে দেখার জন্য। ঘণ্টাখানেক পর ফিরে দেখল মিনারি আর মোয়েটুয়া অনেকগুলো সামুদ্রিক পাখির ডিম পুড়িয়ে সেদ্ধ করছে। ডিমগুলো পেয়েছে দক্ষিণ দিকের চূড়ায়। তাছাড়া এক ছড়া ডাব আর এক কাঁদি কাঁচকলাও এনেছে ওরা। আজ ভালো খাবো আমরা, দারুণ একটা দ্বীপ খুঁজে পাওয়া গেছে, আর ভেসে বেড়াতে হবে না আমাদের, বলল মিনারি। আমারও তাই মনে হয়। দক্ষিণের পাহাড়টার উপর উঠেছিলে তোমরা? জবাব দিল ক্রিশ্চিয়ান। হ্যাঁ, ওখানে ভালো জমি আছে, এখানকার চেয়ে ভালো। দেখে তো আমি অবাক হয়ে গেছি। তবে আমাদের থাকতে হবে এপাশেই, ওপাশে খোলা সাগরের ঝাপটা খেতে হবে। কোন ঝর্ণা দেখেছ? মাত্র একটা, ছোট, তবে পানি ভালো। ডিমের অভাব হবে না আমাদের, মোয়েটুয়া বলল। দক্ষিণের সবগুলো চূড়ায় প্রচুর সামুদ্রিক পাখির বাসা দেখলাম। অল্প সময়ের মধ্যেই এই এতগুলো জোগাড় করেছি আমি। কিছুক্ষণ পর ফিরল স্মিথ আর ব্রাউন। দুজনেই উত্তেজিত তাদের আবিষ্কারে। ছোটর ভিতর এত সুন্দর জায়গা আর দেখিনি মিস্টার ক্রিশ্চিয়ান। পশ্চিমের ওই পাহাড়টার চূড়া পর্যন্ত উঠেছিলাম আমরা, কলকণ্ঠে বলল স্মিথ। ওপাশে কতটুকু জমি আছে? সামান্য স্যার, আর যা আছে তা পাথুরে। ব্রাউনের দিকে ফিরল ক্রিশ্চিয়ান। দরকারি গাছপালা কি দেখলে আসা যাওয়ার পথে? নারকেল গাছের কথা না বলাই ভালো। এত আছে, আমাদের দ্বিগুণ তিনগুণ লোক থাকলেও কোনো অসুবিধা হতো না। তাছাড়া প্যান্ডানাস দেখলাম, আরো দেখেছি মিরো, চন্দন, টুটুই। টুটুই মানে ক্যান্ডেল নাট? যাক, একদিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল। আরো দেখেছি স্যার, বুনো ইয়াম, এক ধরনের টারো, যোগ করল স্মিথ। চূড়ার উপর থেকে পুরো দ্বীপটা দেখা যায়? হ্যাঁ স্যার। কত বড় হবে দ্বীপটা? লম্বায় 2 মাইলের বেশি না স্যার, আর চড়ায় 1/2 মাইল খুব বেশি হলে। তবে আমার মনে হয় এখানে আমরা থাকতে পারবো স্যার। ওইদিকে রুটিফল গাছের একটা ঝোপ দেখেছি। তাছাড়া আমরা নিজেরাও তো কিছু চারা নিয়ে এসেছি। মোট কথা খাবারের অভাব হবে না। আমাদের এখানে আগে মানুষ ছিল এমন কোনো প্রমাণ পেয়েছ? সত্যি কথা বলতে কি স্যার, এ নিয়ে আমি ভাবিনি, জবাব দিল ব্রাউন। সাদা মানুষের কথা নিশ্চয়ই বলছেন না মিস্টার ক্রিশ্চিয়ান? জিজ্ঞেস করল স্মিথ। না, সাদা মানুষ আমরা প্রথম, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মাইমিতির মনে হচ্ছে একসময় নাকি ইন্ডিয়ানদের বসতি ছিল এখানে। থাকলেও অনেক আগে, তার কোনো প্রমাণ আমাদের চোখে পড়েনি। মিনারির দিকে ফিরল ক্রিশ্চিয়ান। স্থানীয় ভাষায় জিজ্ঞেস করল, মিনারি, তোমার কি মনে হয় আমাদের আগে মাওরিরা এসেছিল এই দ্বীপে? হ্যাঁ, শান্ত কণ্ঠে জবাব দিল তাহিতীয় সর্দার। এখানে একটা বসতি ছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেই ছিল একটা গ্রাম। ওই অশ্বত্থ গাছটা এমনি হয়নি, লাগানো হয়েছিল। রুটি ফলের গাছগুলো। ক্রিশ্চিয়ানের দিকে তাকালো মাইমিতি। দেখেছ, বলেছিলাম না? হাসল ক্রিশ্চিয়ান। তোমার বুদ্ধি বিবেচনার উপর আমার বিশ্বাস আছে মিনারি, কিন্তু এক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি তোমার ভুল হয়েছে। আমাদের আগে সামুদ্রিক পাখি ছাড়া আর কেউ বাস করেনি এ দ্বীপে।
মিনারি তার টাপা কাপড়ের ঊর্ধ্ববাসের ভেতর থেকে হাত ঢুকিয়ে বের করে আনলো ছোট্ট একটা পাথরের বাটালি। ফলার দিকটা মসৃণভাবে শান দেয়া। বলতে চাও এটাও পাখিতে এনেছে? জিজ্ঞেস করল সে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন জেমস নরম্যান হল এবং চার্লস নর্ডহফের লেখা বাউন্টি সিরিজের সর্বশেষ বই পিটক্যার্নস আইল্যান্ড, আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখানে জয়েন করে আমাদের সাথে থাকতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।